বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির দুদিন ব্যাপী পঞ্চদশ বিভাগীয় সম্মেলন শুরু হয় উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিচিত্রা হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, মন্ত্রী রতন ভৌমিক সহ এসএফআই নেতৃত্বরা। ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির দুদিনব্যাপী পঞ্চদশ বিভাগীয় সম্মেলন শুরু হলো আজ উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিচিত্রা হলে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী, পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা এবং এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে প্রমুখ। বৃষ্টির জন্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন সম্মেলনে। সম্মেলনের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান করেন অতিথিরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তাদের বক্তব্যের সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে সংগঠিত করার আহ্বান জানান। এছাড়াও কেন্দ্রীয় ইউপিএ সরকার এবং রাজ্য কংগ্রেস দলের জনবিরোধী নীতির সমালোচনা করেন। শক্তিশালী গ্রুপ শিক্ষক কর্মচারী আন্দোলন এই অংশের মানুষের মধ্যে এই প্রথম বলা যায় একটা ব্যর্থ, যে না জাতি উপজাতি সব অংশের মানুষ, বেশিরভাগ মানুষ ঐক্যবদ্ধ হতে না পারলে পরে এই সরকারটা যারা এখানে ছিলেন তার পরিবর্তন আনতে না পারলে পরে কংগ্রেস সরকার কি কেন্দ্র এবং কি রাজ্য তাদের পরিবর্তন ঘটাতে না পারলে পরে ছাত্রদের সামনে যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের কোনো রাস্তা নেই, কোনো পথ থাকবে। শিক্ষানীতির সঙ্গে দেশে আর্থিক বা রাজনীতির কোনো রকমের কোনো সম্পর্ক থাকতে পারবে। শিক্ষানীতির যারা আমরা পরিবর্তন চাই, যেই কথাটা এসএফআই বলছে, অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলছে, যে নীতি আজকে অনুসরণ করা হচ্ছে তার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে সামগ্রিকভাবে সকলের জন্য যে শিক্ষা কর্মসূচি সেটা কোন অবস্থার মধ্যে রূপায়িত হতে পারে। সেই শিক্ষানীতি আমাদের আর্থিক নীতির থেকে কোন অবস্থার মধ্যে অভিন্ন করে কিছু। আর আর্থিক নীতি এটা কোনো অভিন্ন কোনো কিছু না, রাজনীতি যেটা তার উপরে নির্ভর করে। এটা আমাদের দেশের রাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি এটা একটা থেকে একটা কোনোটাই আলাদা না, একটা একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে। এবং বিগত দিনে যে আক্রমণ সংঘটিত হয়েছিল সেই আক্রমণের মাত্রা প্রতিদিনে সেই মাত্রা বেড়ে চলছে এবং আক্রমণের মাত্রা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকের যে ছাত্র ফেডারেশন গোটা দেশের মধ্যে যে ঐতিহ্যের পতাকা কাঁধে তুলে নিয়ে আজকের দিনে লড়াই করছে গণতন্ত্রকে রক্ষার জন্য, সংস্কৃতিকে রক্ষার জন্য, আমাদের সার্বভৌমত্বকে রক্ষার জন্য, এই সংগঠনটার জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ছাত্রদের দূরে সরিয়ে নেওয়া এবং তার মধ্যে নতুন সংজ্ঞা যুক্ত করা, না মূল্যবোধ, না মননবোধ, না সৃষ্টিবোধের বিকাশ থাকবে না। ওই ব্যবসা যখন শিক্ষা হবে আর শিক্ষা যখন ব্যবসা হবে তখন ওই শিক্ষা থেকে শুধুমাত্র ব্যবসার জন্য ছাত্র তৈরি হবে, মনন এবং মানসিকতাই তৈরি হবে কিছু হিংস্র মানব। আমরা মনে করি এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন আজকের দিনে যার নাম ভারতের ছাত্র ফেডারেশন প্রতিদিন লড়াই করছে এবং সেই লড়াই আমাদের আরো জোরদার করতে হবে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের 3 দিনব্যাপী নবম রাজ্য সম্মেলন শুরু হলো বিলোনিয়া টাউন হলে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ বিজয় রাঘবন, রাজ্য সভাপতি ভানুলাল সাহা প্রমুখ। বিলোনিয়া টাউন হলে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন। সম্মেলন শুরু হওয়ার আগে শহীদদের বদ্ধভূমি বীরচন্দ্র মনু থেকে রক্ত পতাকা বহন করে নিয়ে আসেন 300 জন যুবক। এক বাইক র্যালির মাধ্যমে 300 জন যুবক এই রক্ত পতাকা বহন করে নিয়ে আসে। সঙ্গে ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ বিজয় রাঘবন, রাজ্য সভাপতি ভানুলাল সাহা। পরে টাউন হলে শুরু হয় সম্মেলনের কাজ। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে মোট 500 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ক্ষেতমজুররা এমন একটা সেক্টরে রয়েছেন, কৃষি সেক্টর সবচেয়ে বেশি আক্রান্ত। আজকে আক্রান্ত কাদের জন্য? কংগ্রেস পরিচালিত দ্বিতীয় ইউপিএ সরকারের যে উদার নীতি, নয়া আর্থিক নীতি, সাম্রাজ্যবাদী বিশ্বায়নের নীতি, এই নীতির কারণে কৃষি আজকে প্রচন্ড সংকটের সম্মুখীন।
স্বাভাবিকভাবেই কৃষির সঙ্গে যুক্ত ক্ষেতমজুররা তাদের জীবন জীবিকার উপরেও এই আক্রমণের ধাক্কা এসে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আছেন, বিভিন্ন প্ল্যান্টেশনের শ্রমিকরা রয়েছেন, অঙ্গনাবাদী থেকে আরম্ভ করে নানান ধরনের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, ক্ষুদ্র যারা বিভিন্ন এমনকি রাবার বাগানেরও মালিক, ছোট মাঝারি, এই তাদেরকে ঐক্যবদ্ধ করার যে সংগ্রাম, এই ঐক্য করার সংগ্রামে ক্ষেতমজুর সংগঠন অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে এবং তাদের এই ঐক্যের উপর ভিত্তি করেই মাঝারি চাষি যারা আছে, এমনকি ধনী চাষিরও একটা অংশ, বিরাট সংখ্যক মধ্যবিত্ত প্রতিটি গ্রামে শিক্ষক, কর্মচারী, তাদের সমর্থন বলয়ের মধ্যে টেনে আনতে হবে। এই সমগ্র যে লড়াই, সেই লড়াইয়ের নেতা ক্ষেতমজুর, লড়াইয়ের নেতা গ্রামীণ সর্বহারা এই শ্রেণী, এবং এই লক্ষ্য সামনে রেখেই ক্ষেতমজুরদের সংগঠন করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাদ্য দপ্তরে লবণ বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনা মেলাগড় স্কুল চৌমুহনী এলাকায়। খাদ্য দপ্তরের লবণ বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনা মেলাগড় স্কুল চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুর 2টা নাগাদ TR01F0939 নম্বরের লবণ বোঝাই সরকারি লরি আগরতলা থেকে কাঠালিয়া গোডাউনে যাচ্ছিল। অপরদিক থেকে মেলাগড় রুদিজলা এলাকার তপন বর্মন নামে এক ব্যক্তি তার বাইসাইকেলে করে আসছিল। এমন সময় গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তপন বর্মন। লরি চালক মণিশঙ্কর দাস ও সহচালক বিজয় সরকারকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সুখেন দাস জানান, আমি তো কিন্তু সাইকেল আছে, এরপর থেকে ড্রাইভারে দেখছি বাড়িতে হালাই দিও, এরপরে থামিয়া তারা দুজন বাইক বাগন্তি কোনখানে আমি ধরছি। কোনখানে হয়েছে ঘটনা? এটা হয়েছে তো আমরা কেষ্টগড় ভারিয়া, ফসল চমনি ভারিয়া। আচ্ছা, হ্যাঁ সামনে। লোকটাকে চিনি কি আপনি? লোকটাকে চিনেন নি আপনি? ওই যেতে তখন, হ্যাঁ চিনি। কি নাম কি ওনার? এত তখন বর্মন। বাড়ি কোথায়? বাড়ি হইল ইডিস্টুল। আপনি নিয়ে আসেন? না, আমি তো ড্রাইভার লই গেছি। গাড়ি চালক ও সহচালক জানান, গাড়িটা গেছে তার মাথা ফাইটে গেছে অন স্পট ডে নাকি। আমরা কি স্কুল চৌমুহনী মানে নেতা চৌমুহনী যেটা এরকম হয়, তো ওইখানে একটা ট্রাক গাড়িয়ে একটা লোকের বাড়ি দিছে। তখন ভদ্রলোক বাইসাইকেল দিয়ে আইতেছিল, ওই সময় ইনসিডেন্টটা হয়েছে। তো আমরা টেলিফোন করার সাথে সাথে আমরা গেছি, গিয়ে পেশেন্টটা নিয়ে হসপিটালে পৌঁছেছি। পৌঁছানোর পরে এরপরে ডাক্তার দেখছে, ডাক্তার দেখার পরে ডাক্তারে কইছে যে মৃত। আমরা এমনিতে মানে মানুষের মুখ থেকে শুনছি আর কি, লোকটার নাম হইল তপন বর্মন। আচ্ছা, বাড়ি হইল ইউতুসের কাছে। গাড়িটি ছিল রাজ্য সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তরের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিন পার না হতেই আবারও নিম্নচাপের ফলে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মরশুমের শুরুতে মাথাঘাত কৃষকদের, বিপর্যস্ত জনজীবন। বর্ষা গেল, ফিলিন গেল, তবুও বৃষ্টি ছাড়ছে না। আকাশ মুখ গোমরা করে থেমে থেমে বৃষ্টির পর দুদিনও পার হলো না। গতকাল দুপুর থেকে আকাশের মুখ ফের ভার। রবিবার পর্যন্ত এমনই থাকবে। আজ বিকেলের মধ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসাম থেকে শুরু করে বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশার উপর সৃষ্ট গভীর নিম্নচাপ রেখা তৈরি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 3 কিমি উপরে। এর প্রভাবে আগামী 48 ঘন্টা অর্থাৎ রবিবার রাত 8টা পর্যন্ত আকাশ প্রায় একই থাকবে। তাপমাত্রাও কমছে হু হু করে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক থাকবে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ থাকবে 25 ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার। এদিকে এই বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। ঘর থেকে বেরোনোই মানুষের দায় হয়ে পড়েছে। ক্ষতি হচ্ছে কৃষকদেরও, ফলে কৃষকদেরও মাথায় হাত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মাতারবাড়িতে দীপাবলি মেলার আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। গতকাল দুপুর 1:30 নাগাদ মাতাবাড়ি দীপাবলি মেলার আলোকসজ্জার কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। তার নাম আব্দুল ইনসার, বয়স 43, পিতা আব্দুল মান্নান মিয়া। তার বাড়ি উদয়পুর দক্ষিণ চন্দ্রপুর। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুৎ লাইনের হাই ভোল্টেজে হাত লেগে মৃত্যু হয় তার। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তার মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়েছে এলাকায়। আমি তখন অফিসে ছিলাম, শুনলাম আমার ভাতিজা কারেন্টে শর্ট খাইয়া উদয়পুর হসপিটালে আছে। তখন আমি আইয়া শুনি মারা গেছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগর বিরোধী অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া বন দপ্তর। এক অভিযান চালিয়ে 90 কেজি আগর গাছ উদ্ধার করল বন দপ্তর, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা। আবারও তেলিয়ামুড়া বন দপ্তর সাফল্য পেল বেআইনি আগর বিরোধী অভিযানে। কল্যাণপুর থানাধীন শান্তিনগর এলাকায় বিপ্লব দেবের বাড়ি থেকে আগর গাছের চিপস উদ্ধার করে বন দপ্তর। 90 কেজি আগর গাছের চিপস সহ মোহাম্মদ আসিফ ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি আসামের হাতিগাঁওয়ে। এই চিপসগুলি শুকিয়ে তেল বের করা হয়। উদ্ধারকৃত চিপসগুলির বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা হবে বলে জানায় আরও নীতিশ চক্রবর্তী। নেতৃত্বে ছিলেন ডিএফও এনকেসি আরও নীতিশ চক্রবর্তী, সিএফ প্রসেনজিৎ বিশ্বাস। যেখানে আজ মেসার্স বিএস ইন্ডাস্ট্রি, যেখানে আমরা আগেও রেড করেছি, ওখানে যাই। আমাদের সঙ্গে আজকের এই পেট্রোলিংয়ে ছিলেন আমাদের কনজারভেটর অফ ফরেস্ট প্রসেনজিৎ বিশ্বাস স্যার, ছিলেন আমাদের ডিওপো মহোদয় এবং আমি এবং ডিপিপির স্টাফ। আমরা এখানে এটা ভেজানো ছিল একটা ট্যাঙ্কের মধ্যে প্রসেসিং করার জন্যে। ওইখানে মানে ভেজা অবস্থা আমরা যেটা সংগ্রহ করেছি প্রায় 90 কেজির মতো আগরের চিপস আমরা উদ্ধার করেছি। এর মধ্যে কাউকে গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, এখানের মধ্যে ছিল একজন, তার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ ইকবাল হোসেন। তার বাড়ি হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে হাতিগাঁও, এটা হচ্ছে গুয়াহাটিতে। তাকে আমরা গ্রেপ্তার করেছি। সে এখানে কি করে আসে? এখানে আমরা যতটুকু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানলাম যে তার বাবা মোহাম্মদ সিরাজুল হক এখানে কাজ করে। তো বাবার কাছে আসছে ছেলে, নাকি সে মানে এভাবে যুক্ত সেটা এখনো পরিষ্কার নয়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এডিসি ভিলেজের উপজাতিরা দীর্ঘদিন ধরে ভুগছেন পানীয় জলের সমস্যায়। ডিডব্লিউএস দপ্তরের উদাসীনতায় তাদের এই দুর্দশা। চরিলাম বিধানসভা কেন্দ্রের রামনগর এডিসি ভিলেজে পানীয় জলের সমস্যায় ভুগছে উপজাতি সম্প্রদায়ের মানুষ। রামনগর বাজারের পাশে ডিডব্লিউএস দপ্তর থেকে ডিপ ওয়েল বসানো হয়েছে। প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু ডিপ ওয়েল মেশিনটি বসানোর পর ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ার বাবুরা রামনগর এলাকার বেশ কয়েকবার এসে দেখে গেছেন, কিন্তু ডিপ ওয়েল থেকে পাইপ যোগে জল দেওয়ার মতো কোনো পাইপের ব্যবস্থা করেননি ডিডব্লিউএস বিশালগড় এবং বিশ্রামগঞ্জ ডিভিশন। এই ডিপওয়েল থেকে রামনগর এডিসি ভিলেজের 3টি গ্রামের মানুষ জল পান করেন, যেমন খামারবাড়ি, রামনগর এবং বাজারমোড়া এলাকার মানুষ জল পেতে এখন ওইসব এলাকার মানুষদের কাঁচা কৌড় জল ব্যবহার করতে হচ্ছে। রামনগর এডিসি ভিলেজ কমিটির চেয়ারম্যান ফুলকুমার দেববর্মা পাইপলাইনের কাজ দ্রুত সম্প্রসারণের জন্য ডিডব্লিউএস দপ্তর সহ বিশালগড় মহকুমা প্রশাসনের নজরে বিষয়টি জানিয়েছেন। ভিলেজ কমিটি থেকে বারবার জানানোর পরও ডিডব্লিউএস বিশালগড় এবং বিশ্রামগঞ্জ ডিভিশনের ইঞ্জিনিয়ারদের কোনো হেলদোল নেই। ডিপওয়েল রামনগর ভিলেজে এই একটাই গত প্রায় 1 বছর হয়ে গেছে গা নষ্ট। রিপোর্ট তো ডিডব্লিউএস এর এসডিও থেকে এক্সিকিউটিভের পর্যন্ত আছে, আবার এমএলএ সাহেব বিএসসি চেয়ারম্যান তাদের নজরেও আছে। ব্লগে ওই গত 24 তারিখে মিটিং হয়েছিল, তখনও তো এর আগেই পর্যালোচনা পাঠে আছে। এটা দিয়ে কোন কোন এলাকার মানুষ জল খায়? এই সারা রামনগর ভিলেজ এলাকার খামার বাড়ি,
বাজারমোড়া, রামনারায়ণ ঠাকুরপাড়া, এই 3টা পাড়া বেশিরভাগ এই পাম্পের থেকে জল খায়। এখন তো ইঞ্জিনিয়াররা আয়ে দেখছে এটা নষ্ট ড্যামেজ হয়ে গেছে জায়গা, তারা পরিবর্তন চাইছে জায়গা। প্রথমত আমরা সাইড দিতে পারছি না, তখন